হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 হিস্ট্রি চ্যাপ্টার 3 আমরা ওয়ান শট ডিসকাশন করব। অর্থাৎ এই চ্যাপ্টারের বিষয়বস্তু কি আছে, চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসে, কিভাবে আমরা লিখব, সেটা নিয়ে আমি আলোচনা করব। ওকে, ভিডিওটা স্কিপ না করে খুব ভালো করে দেখবে, তাহলে চ্যাপ্টার সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো প্রশ্ন উত্তর এলে নিজেরা সুন্দর করে লিখতে পারবে। ওকে, যাই হোক, কথা বাড়াবো না, শুরু করা যায়। এই চ্যাপ্টারটার প্রশ্ন উত্তর সব দেওয়া আছে, প্লেলিস্ট ওপেন করে দেখে নেবে। লাইন ভিত্তিক পড়ানো আছে, প্লেলিস্ট ওপেন করে দেখে নিও। এখন শুরু করা যায়। দেখো, এই যে চ্যাপ্টারটা, অর্থাৎ থার্ড চ্যাপ্টার হিস্ট্রি, আমরা কি নিয়ে পড়ছি না, ভারতের সমাজ, অর্থনীতি, সংস্কৃতি কয়েকটা ধারা নিয়ে আমরা কিন্তু এই চ্যাপ্টারটা পড়ছি। এই চ্যাপ্টারটা কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে এই যে ভারতের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ধারাটা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত, না খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত বেসিক্যালি রয়েছে। ওকে, এই যে খ্রিস্টীয় যে আমি সপ্তম শতকে কি ছিল না, ভারতে তখন তোমার আমরা বলতে পারি যে উত্তর ভারতে ব্যবসা বাণিজ্যের অনেকটা মন্দার সৃষ্টি হয়েছিল, মানে খারাপ পরিস্থিতি তখন কিন্তু সৃষ্টি হয়েছিল। ওকে, এবার ব্যবসা বাণিজ্য ডেভেলপমেন্টের জন্য তখন কি করা হয়েছিল না, নবম যে শতক ছিল, নবম শতকে ভারতে আরব বণিকদের যাতায়াত তখন আসে, এবং আসার ফলে ব্যবসা বাণিজ্য অনেকটা উন্নতি হয়। ওকে, যখন সপ্তম শতকের দিকে ব্যবসা বাণিজ্যের মন্দা পরিস্থিতি ছিল, তখন কি ছিল না, এই সময় নগরগুলির অবস্থা তখন কিন্তু অনেকটা খারাপ হয়ে পড়েছিল, এবং ব্যবসা বাণিজ্যের যে পথগুলো সেগুলোর গুরুত্বটা অনেকটা কমে গিয়েছিল। ওকে, ভারতের যে ব্যবসা বাণিজ্য খারাপ হয়েছিল তার পেছনে অনেকটা রিজন ছিল, কারণ উত্তর ভারতে এই সময় ভালো মানের সোনা বা রূপোর মুদ্রা সেটা কিন্তু যথেষ্ট অভাব হয়ে পড়েছিল। এই সময় তখন মুদ্রার প্রায় আমরা বলতে পারি কয়েকটা পাওয়া যেত, ঠিক আছে, কয়েকটা মুদ্রার উল্লেখ আছে, বাট ম্যাক্সিমাম কাজকর্মটা তখন কিন্তু হতো কিন্তু কড়ির সাহায্যে বেসিক্যালি ব্যবসা বাণিজ্যটা হতো। তার ফলে কি হলো, ব্যবসায় যখন যেহেতু তোমার সোনারূপের মুদ্রার প্রচলনটা খুব একটা বেশি ছিল না, তো সেই জন্য কিন্তু ব্যবসা বাণিজ্যটাও তখন বাইরের যে আরব বণিকরা তখন কিন্তু সেই সময়, বা যারা ব্যবসায়ী আছে বাইরের থেকে, তখন কিন্তু এসে সেইভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতো না। তো সেই জন্য ব্যবসা বাণিজ্য খুব একটা উন্নতি ছিল না। ওকে, এই সময় কনৌজ, বারাণসী, থানেশ্বর এইসব শহরের খ্যাতি যথেষ্ট পরিমাণে বেড়েছিল। শহরগুলোতে তোমার আমরা বলতে পারি ব্যবসা বাণিজ্যের রমরমা কিন্তু পরের দিকটা নবম শতকের সময় তখন বেড়ে গিয়েছিল। ওকে, আর নবম শতকে বাড়ার পিছনে রিজন ছিল কারণ ভারতে তখন আরব বণিকদের যাতায়াতটা হয়েছিল। ওকে, এই সময় হাটে বাজারে তখন খাদ্যশস্য, অন্যান্য দ্রব্যের বেচাকেনা তখন চলতো। ওকে, এইটা কিন্তু আমরা পাবো খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে ভারতের অর্থনীতিটা কিরকম ছিল সেটা আমরা জানতে পারলাম। এই চ্যাপ্টার্সের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সামন্ত ব্যবস্থা। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সামন্ত ব্যবস্থাটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে। সামন্ত ব্যবস্থাটা কি ছিল না, আমরা বলতে পারি যে এই সময় অর্থাৎ খ্রিস্টীয় সপ্তম শতকে এই সময় অর্থনৈতিক ব্যবস্থার যেহেতু খুব একটা বেশি তখন ছিল না, তো কৃষির ওপর কিন্তু অনেক বেশি নির্ভরশীল মানুষ হয়ে পড়েছিল। সবার ওপরে এই সময় কে ছিল না, রাজা ছিল। এবার রাজা কি করতো, তার রাজ্যের জমিগুলো যেগুলো ছিল সেগুলো রাজস্ব তাকে দিতে হবে, এই কমিটমেন্ট নিয়ে বা এইটা কথা দিত আর কি, রাজস্ব প্রদান করবে তাকে। তো সেই সত্ত্বে তার যে খুব প্রিয় ব্যক্তি বা অনুগত যে ব্যক্তিরা ছিল, বা যাদেরকে আমরা সামন্ত বলতে পারি, সেই সামন্তদের মধ্যে তার জমি তিনি ভাগ করে দিত। অর্থাৎ রাজা বলতো যে আমায় কিছু কর দিতে হবে, অর্থাৎ তাকে কিছু রাজস্ব দিতে হবে। সেই রাজস্ব দেওয়ার শর্তে তিনি জমিগুলো সামন্তদের মধ্যে ভাগ করে দিত। সামন্তরা আবার কি করতো, সেগুলো কিছু দেখতে পাচ্ছ, রাজা তারপরে সামন্ত, কিছু উপর সামন্তদের মধ্যে জমিগুলো ভাগ করে দিত। ওকে, আর এই যে ব্যবস্থাটা ছিল, এই ব্যবস্থা সবার নিচে ছিল জনগণ বা সাধারণ মানুষ যাদের বলতে পারি। এই পুরো ব্যবস্থাটাকেই বলা হতো সামন্ত ব্যবস্থা। তো এই সামন্ত ব্যবস্থাটা পরীক্ষায় কিন্তু ভীষণ আসে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে সামন্ত ব্যবস্থা উদ্ভব হয়েছিল তার পিছনে অনেকগুলো কারণ ছিল। কি কারণ আমরা বলতে পারি সামন্ত ব্যবস্থা উদ্ভবের, কি কারণ বলতে পারি? কারণ হিসাবে আমরা বলতে পারি যে এই সময়টা মানে যে
আমরা বলতে পারি রাজশক্তি, সেই রাজশক্তির বাড়বাড়ন্ত। ওকে, ভারতের সামন্ত ব্যবস্থার উদ্ভবের ফলে কি হয়েছিল না, তখন এই যে রাজশক্তিগুলো অনেক বেশি প্রাধান্য বেড়ে গেছিল, সাধারণ মানুষের গুরুত্বটা অনেক বেশি কমে গিয়েছিল। রাজশক্তির অধীনে যে উচ্চ কর্মচারীরা ছিল তারা নিজের ক্ষমতাগুলো যথেষ্ট পরিমাণে প্রয়োগ করতো বা অপব্যবহার করতো আমরা বলতে পারি। এরা সামন্ত, যাদেরকে রাজশক্তি সাধারণত ক্ষমতা প্রদান করেছিল, বেসিক্যালি রাজা যাকে দিত আর কি, মানে রাজা তো ডাইরেক্ট কৃষকের সঙ্গে যোগাযোগ করতো না, রাজা সামন্তদের মাধ্যমেই কাজ করতো। তো রাজশক্তির অধীনে যে উঁচু কর্মচারীরা ছিল তাদের ক্ষমতা প্রতিপত্তি অনেক বেশি ছিল। তারা কি নামে পরিচিত ছিল না, তারা রৌনক, সামন্ত, রাজ এইসব নামে পরিচিত ছিল। রাজা আর কৃষকের মাঝখানে এরাই কিন্তু মেন থাকতো, মানে রাজা আর কৃষকের মাঝখানে বেসিক যে যোগাযোগ হতো এই রাজশক্তি সম্পন্ন বা যে কর্মচারীরা রয়েছে, রাজকর্মচারী যাদের আমরা বলতে পারি, তাদের মাধ্যমেই যোগাযোগ হতো। ঠিক আছে, তারা কি করতো, রাজা তার কর্মচারীদের বেতনের পরিবর্তে এই সময় কি দিত না, কিছু জমি তাদেরকে প্রদান করে দিত। আর জমির সঙ্গে যুক্ত যারা কৃষক ছিল তাদের কাছ থেকে এই সব যে মিডল ম্যান আমরা বলতে পারি, যে রাজকর্মচারী বলতে পারি, তারা কি করতো, কিছু রাজস্ব তারা এই যে কৃষক তাদের কাছ থেকে তারা নিত। ওকে, এইভাবেই তাদের চলতো আর কি। বোঝা গেল, রাজা যে জমিগুলো দিচ্ছে সেই জমিগুলো যে কৃষকরা চাষ করছে বা কৃষকরা কাজ করছে, তো ওই কৃষকরাই কিন্তু বেসিক্যালি যে রাজস্বটা দিচ্ছে সেটা দিয়ে তাদের চলতো আর কি। এবার আমরা জানি যে এই সময় যুদ্ধে জয়ী যে রাজা ছিল সে পরাজিত রাজাকে কর প্রদানের বিনিময়ে তার রাজ্য ফিরিয়ে দিত কিন্তু। আর পরাজিত রাজাকে, যে জয়ী রাজা তাকে কর দেবে মানে সেই কমিটমেন্ট দিয়েই তার রাজ্যটা পেত। ঠিক আছে, এইভাবেই চলতো আর কি। তো যাই হোক, এটা সামন্ত ব্যবস্থা, এইসব কারণগুলোর জন্যই সামন্ত ব্যবস্থার উদ্ভব হয়েছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সাধারণত আমরা পাবো পরীক্ষাতে। ওকে, সামন্ত ব্যবস্থাটা পড়বে। এছাড়া এরপরে আমরা কি পাবো না, পাল আর সেনযুগ, খুব ইম্পর্টেন্ট। পাল সেনযুগের সব কিছু, পাল সেনযুগের ব্যবসা বাণিজ্য, পাল সেনযুগের কৃষি, তারপরে তাদের খাওয়া দাওয়া, খুব ইম্পর্টেন্ট। পাল সেনযুগের ব্যবসা বাণিজ্য নিয়ে আগে একটু কথা বলি। ব্যবসা বাণিজ্যটা কি ছিল পাল সেনযুগে না, পাল আর সেন যুগের যে অর্থনৈতিক ভিত্তি ছিল সেটা ছিল কি, বাণিজ্য আর কৃষিটা ছিল। ওকে, পাল যুগে আমরা বলতে পারি, পাল আর সেন যুগ নিয়ে কথা বলি। পাল আর সেন যুগে ভারতের যে পশ্চিম দিক, সেই পশ্চিম দিকে কি ছিল না, আরব সাগর ছিল। আরব সাগরের আরব বণিকদের কর্তৃত্ব বেড়েছিল এবং তাদের দাপটের ফলে বাংলার বণিকরা পিছু হটতে বাধ্য হয়েছিল। ওকে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরব বণিকদেরই কিন্তু তখন চল অনেক বেশি ছিল। ঠিক আছে, পাল আর সেন যুগে বাংলার অর্থনীতির অবস্থা খারাপ হওয়ার জন্য যে সোনা রূপার যে ব্যবহার আমরা বলি, সেই সোনা রূপার ব্যবহারটা কিন্তু অনেকটা কমে গিয়েছিল। আমি আগেও বলেছি, কড়ির মাধ্যমেই জিনিসপত্র তখন কেনা বেচা করতো। তার ফলে বাইরের যে বণিকরা বাংলার সাথে ব্যবসা বাণিজ্য সাধারণত করতে উৎসাহী ছিল না, কারণ সোনা রূপার ব্যবহারটা নিয়ে, কড়ি নিয়ে কাজ হচ্ছে, তো সেই জন্য ব্যবসা বাণিজ্যে তারা খুব একটা বেশি ইন্টারেস্ট দেখায়নি। তার ফলে কি হয়েছে, কৃষিটাই প্রধান প্রাধান্য পেয়েছিল। পাল আর সেন যুগে বাংলার অর্থনীতিতে বাণিজ্যের অবনতি যেহেতু ঘটেছিল, তো কৃষির গুরুত্বটা কিন্তু তখন আবার বেড়ে গিয়েছিল। ওকে, এই সময় উৎপন্ন যে ফসলগুলো হতো, ফসলগুলোর মধ্যে প্রধান কি কি ছিল না, বিভিন্ন ধরনের ডাল ছিল, ধান ছিল, সর্ষে ছিল, এগুলো ছিল। এছাড়াও ফল ছিল, কলা, তারপরে নারকেল, আম, কাঁঠাল, এইসব প্রধান ছিল। ঠিক আছে, আখ আর মৌহাও কিন্তু এই সময় পাওয়া যেত, যেটা বাঙালিদের যথেষ্ট প্রিয় পানীয়। আখের রস, সেটা আখ থেকেই কিন্তু আসে, সেই সময় কিন্তু পাওয়া যেত। এছাড়া খাওয়া দাওয়া যে পাল আর সেন যুগে সেটাও যথেষ্ট ভালো ছিল। যেমন বাঙালিরা খাদ্যরসিক, আমরা জানি, ভালোবাসে ভাত, এই সময় প্রধান খাদ্য, কারণ ধান প্রচুর পরিমাণে পাওয়া যেত। কৃষির ওপর কৃষির ইম্পর্টেন্সটা অনেক বেড়ে গিয়েছিল, তো ধানটা যেহেতু পাওয়া যেত, তো ভাত প্রধান খাদ্য ছিল। মানুষ ঘি ভাত খেতে খুব ভালোবাসতো এই সময়। এছাড়া বিভিন্ন ধরনের শাকসবজি, যেমন কচু, ডুমুর, এইসব, বেগুন, কুমড়ো, লাউ শাক, মানে বিভিন্ন কিছু কিন্তু এই সময় পাওয়া যেত। মাছ প্রচুর পরিমাণে পাওয়া যেত, কারণ আমাদের বাংলা মানেই প্রচুর নদ নদী, তো মাছ প্রচুর পরিমাণে পাওয়া যেত।
রুই মাছ, মোরলা মাছ এইসব মাছ পাওয়া যেত। এছাড়া সমুদ্র সংলগ্ন যে নদীগুলো ছিল সেখানে ইলিশ মাছ পর্যন্ত পাওয়া যেত, মাংস পাওয়া যেত, দুধ, ঠিক আছে? বাঙালিরা প্রচুর পরিমাণে দুধ, দই পেত, মানে দুধ পেত, দুধ থেকে দই, পায়েস এইসব জিনিস তৈরি করে খেত। তো খাদ্য রসিক ছিল বলতে পারি। তো পাল আর সেনযুগের খাওয়া দাওয়ার সম্বন্ধে আমাদের যদি লিখতে দেয় যে পাল সেনযুগের খাওয়া দাওয়ার সম্বন্ধে একটু লেখো, তখন কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো। পাল সেনযুগের যদি বলে বাণিজ্য সম্বন্ধে লেখো, কৃষি সম্বন্ধে, তো যেটা বললাম সেটা কিন্তু লিখতে পারবে। ওকে, ক্লিয়ার? এছাড়া এইখানটা আমরা পাবো, এই চ্যাপ্টারটায় আমরা কিন্তু পাবো কি পাবো না, রামচরিত পাবো। খুব ইম্পর্টেন্ট রামচরিত। এই রামচরিতটা কিন্তু আমাদেরকে পড়তে হবে, অবশ্যই রামচরিতটা পড়বে। রামচরিত সম্বন্ধে আমরা কি বলতে পারবো না, পাল যে রাজা ছিল রামপাল, সেই রামপালের যে মানে কৃতিত্ব, সেই কৃতিত্বের কাহিনী নিয়েই তার যে ছেলে ছিল মদন পাল, সেই মদন পালের শাসনকালে রামচরিত কাব্য লেখা হয়েছিল। এই রামচরিত কাব্যের মূল কথা হলো পাল রাজা রামপালের নেতৃত্বে যে কৈবর্ত রাজাদের হাত থেকে তার যে পিতৃভূমি বরেন্দ্র সেই উদ্ধার করা হয়েছিল, সেটারই কাহিনী ছিল হচ্ছে রামচরিতে বেসিক্যালি লেখা ছিল। এই রামচরিত কাব্য রচনা কে করেছিল না, সন্ধ্যাকর নন্দী রামচরিত কাব্যের রচনা করেছিল। খুব ইম্পর্টেন্ট পড়বে। এছাড়াও চর্যাপদটা পড়বে, চর্যাপদটা ভীষণ আসে, চর্যাপদটাও খুব ইম্পর্টেন্ট। আমি একটু ডিসকাশন করব নালন্দা নিয়ে। নালন্দা ভেরি 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 ইম্পর্টেন্ট। নালন্দা নিয়ে কিন্তু অনেকবার অনেক ধরনের প্রশ্ন আমরা পেয়ে থাকি। দেখো, নালন্দা যে বিশ্ববিদ্যালয়টা ছিল, এই যে বিদ্যালয়টা, এটা অনেকটা অনেকটা মানে এলাকা জুড়ে ছিল। অনেকগুলো আমরা বলতে পারি মোট 8টা মহাবিদ্যালয়, সেই মহাবিদ্যালয় নিয়ে এই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু গড়ে উঠেছিল। ভীষণ সুউচ্চ, সুদৃঢ়, অনেক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল এটা। ওকে, এখানে বিভিন্ন বিষয়গুলো পড়ানো হতো, যেমন বৌদ্ধ শাস্ত্র, বেদ, ব্যাকরণ, গণিত, এইসব বিষয় কিন্তু এখানে পড়ানো হতো। এখানে যারা শিক্ষক ছিল, মোটামুটি 1500 শিক্ষক এখানে ছিল, এবং 8500 স্টুডেন্ট ছিল, অর্থাৎ ছাত্র এখানে পড়াশোনা করতো, এবং বিভিন্ন জায়গার থেকে এখানে পড়াশোনা করতে আসতো তারা। তারা চীন থেকে, কোরিয়ার থেকে, তারপরে তিব্বত থেকে, মধ্য এশিয়ার থেকে এখানে কিন্তু তারা পড়াশোনা করতে আসতো বেসিক্যালি। ওকে, তো আর এই আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস, এখানের খাওয়া দাওয়া ফ্রি ছিল, অর্থাৎ খাওয়া দাওয়ায় পয়সা দিতে হতো না, জামা কাপড়ে পয়সা দিতে হতো না, ওষুধপত্র পয়সা দিতে হতো না, ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু ওখানে বিশ্ববিদ্যালয় থেকেই দেওয়া হতো। এখানে যেখান থেকে যারা সব স্টুডেন্টরা যারা পড়াশোনা করে বেরিয়েছে, তারা অনেক বড় বড় পণ্ডিত হয়েছে, অনেক মানে অনেক বড় বড় জ্ঞানী তারা হয়েছে। কিন্তু নালন্দা বিদ্যালয় কিন্তু কি হয়েছিল, বিশ্ববিদ্যালয় কি হয়েছিল না, ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার আক্রমণ করে, এবং নালন্দা বিশ্ববিদ্যালয় তখন কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আর যদি নালন্দা বিশ্ববিদ্যালয় থাকতো, তাহলে আমাদের সায়েন্স আরো এক ধাপ এগিয়ে থাকতো। ওকে, কারণ নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রচুর পুঁথি তারা জ্বালিয়ে দিয়েছিল, ঠিক আছে? এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়টা কোথায় আছে এটা একটু বলে দিই। নালন্দা বিশ্ববিদ্যালয়টা বর্তমানে যে বিহার রাজ্য, সেই বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগীরের কাছে নালন্দা বিদ্যালয়টার রয়েছে। রয়েছে বলতে কি ধ্বংসাবশেষ রয়েছে, পুরো নেই, ধ্বংসাবশেষটা বেসিক্যালি রয়ে গেছে ওখানে। ওকে, তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে জানলাম। আর রাজা রাজা বলছি সম্রাট যে হর্ষবর্ধন ছিল, হর্ষবর্ধনের রাজত্বকালে তখন নালন্দা বিদ্যালয় কিন্তু দেশে দেশে অনেক খ্যাতিনামা হয়ে পেয়েছিল, বা খ্যাতি এসেছিল আর কি। ওকে, বিক্রমশীলটা ইম্পর্টেন্ট। বিক্রমশীলটা আমি ডিসকাশন করে দিয়েছি আগেরটাতে, তো আমি বিক্রমশীলটা নিয়ে আর বললাম না, ওটাও একটু পড়বে। বিক্রমশীল সম্পর্কে খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়তে হবে। এই চ্যাপ্টারে আরেকটা আমরা পাবো, সেটা কি পাবো না, এই চ্যাপ্টারে আমরা তোমার পঞ্চরত্ন সম্বন্ধে পাবো। পঞ্চরত্নটা কি এটা একটু বলি, পঞ্চরত্নটা কি পাবো, খুব ইম্পর্টেন্ট, পড়তে হবে। পঞ্চরত্ন হচ্ছে বাংলায় সেন বংশের যে রাজা ছিল লক্ষণ সেন, সেই লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন, তাদেরকে একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো। কে কে ছিল না, ধৈ ছিল, জয়দেব ছিল, শরণ ছিল, উমাপতি ধর ছিল, গোবর্ধন ছিল, এরা 5 জন কিন্তু ছিল। এরা
তোমার পঞ্চরত্ন নামে পরিচিত ছিল। জয়দেব ছিল রাজা লক্ষণ সেনের রাজসভার কবি ছিল, তিনি গীত গোবিন্দম লিখেছিল। এছাড়াও আমরা পবনদূত কাব্য লিখেছিল হচ্ছে ধৈ, তিনিও কিন্তু ছিলেন। তো যাই হোক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়া আমরা অঙ্কর ভাটের বিষ্ণু মন্দির সম্বন্ধে এই চ্যাপ্টার্সে একটু পাবো। অঙ্কর ভাটের বিষ্ণু মন্দিরটা কি আছে না, দেখো কম্বোডিয়া যেটা ছিল, সে কম্বোডিয়া এখানে পাবে অঙ্কর ভাটের বিষ্ণু মন্দির। তো কম্বোডিয়া যেটা ছিল, সে কম্বোডিয়ার অঙ্কর ভাটের বিষ্ণু মন্দির কিন্তু পৃথিবীর একটা বৃহত্তম মন্দিরের মধ্যে পড়ে। ওকে, দ্বিতীয় সূর্য বর্মন তার এইটা স্থাপত্য, অর্থাৎ দ্বিতীয় সূর্য বর্মন এই স্থাপত্যের নির্মাণ করেছিল। 213 মিটার এটার উচ্চতা ছিল। আর এটার খিলান করা গম্বুজাকৃতি যে দালানগুলো ছিল, দালানের ওপর এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরের বিশেষত্ব একটা ছিল, বিশেষত্বটা কি, 9টা চূড়া বিশিষ্ট এই মন্দিরের গায়ে রামায়ণ মহাভারতের কাহিনী খোদাই করা ছিল। ঠিক আছে, মানে রামের কাহিনী বা রামায়ণ মহাভারতের কাহিনী, শ্রী রামচন্দ্রের কাহিনী বা রামায়ণ মহাভারতের কাহিনী এটার খোদাই করা ছিল। বিশ্ব মন্দির হলেও এটা কিন্তু বৌদ্ধরাও এখানে উপাসনা করত। ওকে, তাহলে এটা বোঝা গেল আমাদের অঙ্কর ভাটের বিষ্ণু মন্দির সম্বন্ধে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, অবশ্যই পড়তে হবে। আরেকটু ডিসকাশন করব, সেটা হচ্ছে দীপঙ্কর শ্রীজ্ঞান সম্বন্ধে। এই চ্যাপ্টার্সে আমরা পাবো দীপঙ্কর শ্রীজ্ঞান সম্বন্ধে। দীপঙ্কর শ্রীজ্ঞান কে বা দীপঙ্কর শ্রীজ্ঞান কে ছিল আমরা জানতে পারি একটু। দীপঙ্কর শ্রীজ্ঞান হচ্ছে 980 খ্রিস্টাব্দে বঙ্গাল অঞ্চলের বিক্রম মণিপুরে বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করে। কি বললাম, 980 খ্রিস্টাব্দে বঙ্গাল অঞ্চলের বিক্রম মণিপুরের বজ্রযোগিনী গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওকে, বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন কিন্তু দীপঙ্কর শ্রীজ্ঞান, যাকে আমরা অতীশ দীপঙ্কর নামেও জানি। ঠিক আছে, তার আসল নাম হচ্ছে অতীশ। ওকে, অতীশ যাকে বলা হয়, অতয় দীর্ঘী তালবেশ্য। ওকে, তো অতীশ ছিল। অদন্তপুরী বিহারের আচার্য শীলরক্ষিতের কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন। ওকে, আর এই যে দীপঙ্কর শ্রীজ্ঞান, তিনি সম্ভবত অদন্তপুরী, সোমপুরী, বিক্রমশীল এইসব যে মহাবিহার, সেই মহাবিহারের অধ্যক্ষ তিনি করেছিলেন। তিনি ব্রাহ্মণ্য মতবাদের বিরোধী ছিলেন। আর এই বিরোধিতার জন্যই তার যে বাড়ি ছিল বা তার যে জন্মভিটে ছিল, তাকে নাস্তিক পণ্ডিতের ভিটে নামেও অভিহিত করা হয় বা ডাকা হতো। তিব্বতের রাজা জ্ঞানপ্রভের আমন্ত্রণে তিনি 1440 খ্রিস্টাব্দে তিব্বতে গিয়েছিলেন। ওকে, তো এইসব আমরা পড়বো। এছাড়া তিব্বতের যে রাজধানী লাসায় তার সমাধিস্থল কিন্তু রয়েছে। এটা আমরা দীপঙ্কর শ্রীজ্ঞান সম্বন্ধে এটা একটু জানবো। ওকে, তো এই ধরনের প্রশ্ন সাধারণত এই চ্যাপ্টার্স থেকে পেয়ে থাকি। সাহিত্য সম্বন্ধে একটু পড়বে, পাল আর সেন যুগের সাহিত্যের ক্ষেত্রে এখানে আমরা বলতে পারি যে পাল যুগের খ্যাতি যথেষ্ট ছিল সাহিত্যের ক্ষেত্রে। পাল যুগের সংস্কৃত, মগধি, প্রাকৃত এইসব ভাষার কিন্তু যথেষ্টভাবে প্রচলন এই সময় ছিল কিন্তু। আর পাল যুগের বেসিক্যালি অনেক ধরনের কাব্য, তারপরে ধর্মশাস্ত্র, গদ্য সাহিত্য এইসব গ্রন্থ কিন্তু পাওয়া যায়, রচিত হয়েছিল। পাল যুগের বিভিন্ন যে গ্রন্থগুলো ছিল তার মধ্যে ছিল শ্রীধর ভট্টের রচিত ন্যায়কন্দলী, তারপরে সন্ধ্যাকর নন্দীর রচিত রামচরিত, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল। আর এরপরে আরেকটা পড়বে, সেটা হচ্ছে সেন যুগের সাহিত্য। এটাও খুব প্রশ্নে আসে। সেন যুগের সাহিত্যে বেসিক্যালি আমরা বলতে পারি যে এই যে সেন যুগের সময়টা সংস্কৃতের ক্ষেত্রে যথেষ্ট একটা উন্নত যুগ আমরা বলতে পারি, যাকে সুবর্ণ যুগ বলা হয়। তার সময় অনেক গ্রন্থ রচিত হয়েছিল, যা তার মধ্যে যেমন হলায়ুদের রচিত ব্রাহ্মণ সর্বস্ব ছিল, তারপরে বল্লাল সেনের রচিত দানসাগর অদ্ভুত সাগর ছিল, জয়দেবের রচিত গীতগোবিন্দম ছিল তার সময়ের কিন্তু এগুলো রচনা। তো এই হচ্ছে এই চ্যাপ্টারটায় থাকছে। এই চ্যাপ্টারের মধ্যে বেসিক ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেটা একটু বলি, যে ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় সাধারণত এসে থাকে। যেমন পাল আর সেন যুগের তোমার সংস্কৃতি,
পাল সেনযুগের খাওয়া দাওয়া, পাল সেনযুগের আর ব্যবসা বাণিজ্য, কৃষি। ঠিক আছে, বেসিক্যালি ব্যবসা বাণিজ্য, কৃষি আর পাল সেনযুগের সংস্কৃতি। ঠিক আছে, এটা খুব ভালো করে পড়তে হবে। সামন্ত ব্যবস্থাটার সম্বন্ধে খুব ভালো করে পড়তে হবে, পরীক্ষায় খুব আসে সামন্ত ব্যবস্থার সম্বন্ধে। তারপরে সামন্ত ব্যবস্থার বলে একটা পিরামিড তৈরি করতে বলা হয়। সামন্ত ব্যবস্থা কিভাবে জীবিকা মানে সামন্তরা কিভাবে তাদের জীবিকাটা নির্বাহ করতো, সেটা যেটা আমি ডিসকাশন করলাম যে সামন্ত ব্যবস্থায় বেসিক্যালি সামন্তরা কি করতো, কেউ পরিশ্রম করে ফসল উৎপন্ন করতেন না। ঠিক আছে, তারা কি করতো, অন্যের শ্রমে উৎপন্ন যে দ্রব্য ছিল বা যে রাজস্ব, সেই রাজস্ব থেকে নিজেদের জীবিকা নির্বাহ করত কৃষকদের কাছ থেকে। তারা ছোট সামন্তরা যত রাজস্ব আদায় করতেন, তিনি তার কিছু অংশ নিজের কাছে রেখে বাকি অংশ তার উচ্চতর যে সামন্তদের দুটো ভাগ ছিল তো, সামন্ত আর উপসামন্ত। তো ছোট সামন্তরা কি করতো, খানিকটা নিজেরা রেখে বাকিটা উচ্চ সামন্তদেরকে তারা কিন্তু দিয়ে দিত। ঠিক আছে, এবার তার উপরে মাঝারি সামন্তদের তাদের নিজেদের অংশ রেখে বাকিটা রাজাকে তারা প্রদান করে দিত। এইভাবেই তাদের জীবিকাটা চলতো আর কি। চোল যুগ সম্বন্ধে একটু পড়বে। চোল যুগ সম্বন্ধে, যেমন চোল যুগটা কি ছিল, চোল যুগের ব্যবস্থাটা কি ছিল সেটা একটু পড়বে। যেমন চোলদের সময় উড়ু আর নাড়ু দুটো খুব প্রচলিত ছিল। চোলদের যাকে বলা হয়, আর নাড়ু, এই দুটো স্থানীয় স্বায়ত্তশাসনমূলক সংস্থা ছিল। কে ছিল না, চোল শাসন ব্যবস্থায় প্রদেশ বা মণ্ডল যেটা হয়, মণ্ডলে কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা যে গ্রাম, সেই গ্রামকে শাসন করত যে গ্রাম পরিষদ, তাকে বলা হতো হচ্ছে ঠিক আছে, কি বললাম, চোল শাসন ব্যবস্থায় প্রদেশ বা মণ্ডলকে ঘিরে মণ্ডলে যে কৃষকদের, সেই কৃষকদের বসতি যেটা বলা হয়, সেই বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করত যে গ্রাম পরিষদ, তাকে উড়ো বলা হয়। আর নাড়ুকে ছিল না, গ্রাম পরিষদ উড়ো শাসিত কয়েকটা গ্রাম নিয়ে গঠিত হচ্ছে নাড়ু। অর্থাৎ গ্রাম পরিষদ বা উড়ো যেটা হয়, সেই উড়োদের শাসিত কয়েকটা গ্রাম নিয়ে নাড়ু মানে ছিল। এদের কাজ বেসিক্যালি ছিল রাজস্ব বা কর আদায় করা, বিচার করা, এসবই ছিল। এটা চোল যুগে। তো চোল যুগ সম্বন্ধে একটু পড়ে নেবে। পাল আর সেন যুগের সবগুলো একটু পড়বে, যেটা বললাম। আর যা বললাম এগুলো একটু পড়বে। দীপঙ্কর শ্রীগান সম্বন্ধে একটু পড়বে, এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দীপঙ্কর শ্রীগান। এছাড়া যেটা আরেকটু একটা আসে, সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, খুব ইম্পর্টেন্ট। বিক্রমশীল মহাবিহার একটু পড়ে নেবে। ঠিক আছে, তারপরে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে কিভাবে ভারতের সভ্যতার যোগাযোগ ঘটেছিল, স্থলপথে ঘটেছিল, জলপথে ঘটেছিল, কিভাবে ঘটেছিল। আমি একটু বড় প্রশ্ন দিয়ে দেবো তোমাদের লিখি, আমি একটা জাস্ট আইডিয়া দিচ্ছি এখন তোমাদের। যেমন ভারতের যে উত্তরে হিমালয় পর্বত আর 3 দিক ঘিরে যে সমুদ্রে ঘেরা ছিল, এর ফলে কি বহির্বিশ্বের অন্যান্য দেশের থেকে সম্পূর্ণ কিন্তু বিচ্ছিন্ন হয়ে থাকতো। ওকে, যোগাযোগের পথ ছিল জলপথ, স্থলপথ দুটোই। স্থলপথে সঙ্গে যোগাযোগ চলতো পশ্চিম এশিয়া, তিব্বত, চীন, এশিয়া এগুলোর সঙ্গে, মধ্য এশিয়ার সঙ্গে। আর জলপথে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগটা চলতো। তো এইভাবে যোগাযোগ গড়ে উঠেছিল, এগুলো একটু পড়তে হবে। ওকে, যে জিনিসগুলো বললাম এগুলো একটু ভালো করে পড়ো, তাহলেই হবে। আর তোমাদের অঙ্কুর ভাট সম্বন্ধে বললাম, মোটামুটি বলে দিয়েছি। রামচরিতটা পড়বে, চর্যাপদটা একটু পড়তে হবে, নালন্দাটা একটু পড়তে হবে। এই ধরনের প্রশ্ন করবে, আর বড় প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে ডিসকাশন এই চ্যাপ্টার হয়ে গেল। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। পুরো চ্যাপ্টার লাইন ভিত্তিক ডিসকাশন করা আছে, দেখে নিও। খুব ভালো থেকো, টাটা।